নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। সঙ্গে রয়েছি আমি রিয়া। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। আরজিকর খুন ও ধর্ষণ কাণ্ডের 1 বছর, প্রতিবাদে আবার রাত দখলের ডাক ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের। নির্যাতিতার বাবা মায়ের নবান্ন অভিযানে পুলিশের পদক্ষেপের সায় হাইকোর্টের। বাণিজ্য নিয়ে আর ভারতের সঙ্গে আলোচনা নয়, সাফ মন্তব্য ট্রাম্পের। শুল্ক নিয়ে সমস্যার সমাধান না হলে আলোচনার পক্ষপাতী নন মার্কিন প্রেসিডেন্ট। ভারত থেকে অর্ডার নেওয়া বন্ধ করছে অ্যামাজন। একই পথে হাঁটতে পারে বেশ কিছু সংস্থা। ভারতীয় পণ্যে ট্রাম্পের শুল্ক চাপানোর পর থেকে এই সিদ্ধান্ত নিচ্ছে ই কমার্স সংস্থাগুলি। ইউনুসের চিঠিতে জাতীয় সংসদে ভোটের প্রস্তুতি শুরু করল বাংলাদেশের নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরে ভোটের দিন ঘোষণা করা হতে পারে বলে জানিয়ে দিলেন বাংলাদেশের নির্বাচন কমিশন। শনিবার রাখি বন্ধন উৎসব। ভাই বোনের অবিচ্ছেদ্য সম্পর্কের বাঁধন অটুট রাখতে বছরের পর বছর ভাই দাদাকে রাখি পরিয়ে আসে বোনেরা। এই রাখি পূর্ণিমার এক পৌরাণিক কাহিনীও রয়েছে। শনিবার রাখি বন্ধন উৎসব, ভাই বোনের এক অমলিন অবিচ্ছেদ্য সম্পর্কের বাঁধন। যুগ যুগ ধরে এদেশে এমনকি বিদেশে থাকা ভারতীয়রাও এই দিনটিকে উৎসবের মতো পালন করেন। এদেশের প্রায় সব বর্ণের হিন্দুরা রাখি উৎসব পালন করলেও এখন সব ধর্মের মানুষও এই অটুট সম্পর্কের রীতিকে আত্মস্থ করে নিয়েছেন। রাখি শুধু ভাই বোনের সম্পর্কের বন্ধন নয়, রাখি বন্ধুত্বের সমতার বন্ধনও। সেই হিসেবে রাখি বন্ধন এখন ভারতের অন্য বেশ কিছু উৎসবের মতোই জাতীয় উৎসবে পরিণত হয়ে গিয়েছে। রাখির দিন দিদি হোক বা বোন, ভাইয়ের মঙ্গল কামনায় তার হাতে বন্ধনের গিট দিয়ে দেয়। রাখি পরানোর একটি আদি অনন্তকালের পদ্ধতি হচ্ছে রাখির সুতোর 3টি গিট দিতে হয় বোনকে। কেন এই 3টে গিট, কি রয়েছে এই 3টে গিটের নেপথ্যে, তা অনেকেই জানেন না। বড়দের কাছ থেকে শিখে এই 3টে গিটের প্রথায় চলে এসেছে প্রাচীনকাল থেকে। জেনে নেওয়া যাক রাখি বন্ধন সম্পর্কে আরও বেশ কিছু কথা। বাঙালির কাছে রাখি বন্ধনের রাজনৈতিক প্রচার বেশি গুরুত্ব পেয়েছে রবীন্দ্রনাথের হাত ধরে। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় কংগ্রেসের দ্বারা বিভ্রান্ত হয়ে রবীন্দ্রনাথ 1905 সালের 16 আগস্ট শ্রাবণ মাসের পূর্ণিমার দিন রাস্তায় নামলেন লর্ড কার্জনের বঙ্গভঙ্গ প্রস্তাবের বিরুদ্ধে। লক্ষ্য, দ্বিজাতি তত্ত্বের বিরোধিতা করে হিন্দু মুসলিম ঐক্য স্থাপনের চেষ্টা। কিন্তু ততক্ষণে হিন্দু সংখ্যাগরিষ্ঠ কংগ্রেসীরা বঙ্গভঙ্গের বিরুদ্ধে চলে গেলেও মুসলমানরা পূর্ববঙ্গ গঠনের প্রস্তাবে খুশিই হয়েছিল। শিলাইদহের জমিদার রবীন্দ্রনাথের দার্শনিক বৈজ্ঞানিক মন সেটা বুঝেছিল তার উপরে। বঙ্গভঙ্গ এবং হিন্দু মুসলিম সম্পর্ক নিয়ে তিনি বেশ কিছু প্রবন্ধ লিখেছেন, যা নিয়ে তার উপর চরম অসন্তুষ্ট হয় কংগ্রেসের হোমরা চোমরা নেতারা। ফলে 1905 সালের 16 আগস্ট রাস্তায় রাস্তায় গেয়ে বেড়ানো বাংলার মাটি বাংলার চল গানটি কেবলমাত্র স্বদেশী গান হয়েই রয়ে গেল। ভারতের অন্তরকে ছুঁতে ব্যর্থ হল। সেই কারণে 1911 সালে লর্ড হার্ডিঞ্জ যখন বঙ্গভঙ্গের প্রস্তাব খারিজ করে দেন, তখনও ডিভাইড অ্যান্ড রুলের মর্মার্থের গিট ছিঁড়ে ফেলতে পারেনি বাঙালি, কি পূর্বের কি পশ্চিমের বাঙালি মুসলমানরা। রবীন্দ্রনাথও সেই আমলে এই ব্যাপারে বারবার সাবধান করে দিয়েছিলেন দেশের হিন্দু নেতাদের, কিন্তু তখন কেউ তার কথা শোনেনি। কিংবদন্তি অনুসারে চিতোরের রানী কন্যাবতী মুঘল সম্রাট হুমায়ুনকে রাখি পাঠিয়েছিলেন, তাকে তার রাজ্যকে আসন্ন আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য সাহায্য করার জন্য। হুমায়ুন রানীর আবেদনে সাড়া দেন এবং তার রাজ্য রক্ষা করেন। পৌরাণিক কাহিনী। রামায়ণ অনুযায়ী ভগবান রাম সমস্ত বানর সেনাকে ফুল দিয়ে রাখি বেঁধেছিলেন। এছাড়া বলিকে ভাই হিসেবে মেনে লক্ষ্মী রাখি পরিয়েছিলেন তাকে, যাতে সে উপহারস্বরূপ বিষ্ণুকে স্বর্গে তার কাছে ফিরে যেতে বলে। রামায়ণের পর মহাভারতেও রাখির প্রসঙ্গ উঠে এসেছে। আরও একটি পৌরাণিক কাহিনী হল, একবার রাখি বন্ধনের দিন গণেশের বোন গণেশের হাতে একটি রাখি বেঁধে দেন। এতে গণেশের 2 ছেলে শুভ ও লাভের হিংসে হয়। তাদের কোনো বোন ছিল না, তারা বাবার কাছে একটা বোনের বায়না ধরে। গণেশ তখন তার 2 ছেলের সন্তোষ বিধানের জন্য দিব্যাগ্নি থেকে একটি কন্যার জন্ম দেন। তিনি হলেন গণেশের মেয়ে সন্তোষী। সন্তোষী তখন শুভ ও লাভের হাতে রাখি বেঁধে দেন। রাখিতে 3 বার গিট দেওয়া হয় কেন? কারো কারো মতে এই 3টে গিটের প্রতীক হলেন ত্রিদেব, ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর।
প্রথম কিটটি পরে সৃষ্টিকর্তা ব্রহ্মার প্রতীকী হিসেবে, যার অর্থ জীবনে অখণ্ড যাত্রা, সৌভাগ্য ও শক্তিতে পরিপূর্ণতা লাভের কামনা। দ্বিতীয় গিটটি হল ভগবান বিষ্ণুর প্রতীক, যাকে ব্রহ্মাণ্ডের রক্ষাকর্তা বলা হয়। তিনি যেন ভাইকে সমস্ত রকম বিপদ থেকে রক্ষা করেন, আশীর্বাদ করেন। তৃতীয়টি দেবাদিদেব মহাদেবের নামে, সমস্ত রকমের দুষ্ট শক্তির হাত থেকে ও অশুভ দমন করে ভাইকে রক্ষার প্রতীক। এছাড়াও এই তিনটে গিটকে ভাই বোনের পারস্পরিক ভালোবাসা, বিশ্বাস ও সুরক্ষার প্রতীক হিসেবে মান্যতা দেওয়া হয়। রাখি পূর্ণিমায় একটি সুতোয় বাঁধা পড়ে থাক আজন্ম থেকে আমৃত্যুর অটুট বাঁধন। হাই নিউজ নেটওয়ার্ক। দেশের খুচরো বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির হার গত ৮ বছরের মধ্যে জুলাই মাসে সবথেকে কম। বাড়তে থাকা জিনিসপত্রের দাম কিছুটা কমে আসায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। দেশের খুচরো বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির হার গত ৮ বছরের মধ্যে জুলাই মাসে সবথেকে কম। বাড়তে থাকা জিনিসপত্রের দাম কিছুটা কমে আসায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। সংবাদ সংস্থায় উঠে এসেছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার বেঁধে দেওয়া 2 থেকে 6% সহনশীলতার মাত্রা সর্বনিম্নের থেকেও কমে নেমে আসতে পারে খুচরো বাজারের দ্রব্যমূল্য বৃদ্ধি। অসমে বর্ষা সত্ত্বেও বসন্তের শক্তিশালী ফসল ভারতকে খাদ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করেছে। প্রায় 1 দশকের বেশি সময় ধরে মুদ্রাস্ফীতির হ্রাসকারী ধারা বজায় ছিল। আরবিআই রেপো রেট 5.50% অপরিবর্তিত রেখে বলেছে, দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়টি আরও স্বস্তি দেবে বাজারে। জুন মাসে উপভোক্তা মূল্য সূচকের বার্ষিক পরিবর্তন হার ছিল 2.10%, যা জুলাই মাসে কমে দাঁড়িয়েছে 1.76%। 41 জন অর্থনীতিবিদকে দিয়ে 4 থেকে 8 আগস্ট পর্যন্ত আর্থিক সমীক্ষায় মধ্যবর্তী পূর্বাভাসে বলা হয়েছে, সিপিআই এর হার 1.10 থেকে 3.10% মধ্যে থাকতে পারে। যদি অনুমান সঠিক হয় তাহলে টানা নবম মাসে মুদ্রাস্ফীতির হ্রাস পাবে। এইচডিএফসি ব্যাংকের অর্থনীতিবিদ বলেন, আমরা আশা করছি খাদ্যপণ্যের দাম বৃদ্ধির হার কমবে। গত বছর উৎপাদন ভারসাম্য খুবই ভালো থাকায় এটা লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে মুদ্রাস্ফীতির হারে অবনমন ঘটবে। তবে মাসের হিসাব ধরলে কিছু সবজিপাতির দাম বেড়েছে। উদাহরণ দিয়ে তিনি বলেন, যেমন পেঁয়াজ এবং টমেটোর দাম। তবে এই বৃদ্ধির হার খুবই মধ্যমানের এবং কম। তার কারণ এগুলি মরশুমি আনাজ। সাম্প্রতিক একটি পৃথক সমীক্ষা অনুমান যে চলতি আর্থিক বছরে মুদ্রাস্ফীতির হার গড়ে 3.40% থাকতে পারে। কিন্তু হার নিম্নমুখী হওয়া দেশের অর্থনীতির পুনরুজ্জীবনে আরবিআইয়ের পক্ষে সহায়ক হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক চাপের পরিবেশে খুচরো বাজারের এই স্বস্তি দেশের অর্থনীতির ভিত মজবুত রাখবে বলে আশা। হাই নিউজ নেটওয়ার্ক। অন্য দেশ থেকে আমদানি করা কম্পিউটার এবং সেমিকন্ডাক্টর চিপের উপরে 100% শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাতে বিপাকে পড়েছিল প্রযুক্তি সংস্থাগুলি। এবার ট্রাম্প জানালেন যে প্রযুক্তি সংস্থা আমেরিকায় বিনিয়োগ করবে তাদের এই শুল্ক থেকে অব্যাহতি দিতে হবে। অ্যাপল সহ অন্যান্য সংস্থাগুলি যারা ইতিমধ্যেই সে দেশে বিনিয়োগের কথা ঘোষণা করেছে, তারা এখন অনেকটাই স্বস্তিতে। আমেরিকার সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বুধবার ট্রাম্প জানান, অ্যাপল আমেরিকায় আরও $10,000 কোটি বিনিয়োগের কথা ঘোষণা করেছে, ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় 8 লক্ষ কোটি টাকা। তারপরেই তিনি চিপ আমদানিতে শুল্ক ছাড়ের বিষয়টি জানান। অ্যাপল নতুন করে বিনিয়োগের কথা ঘোষণা করলেও ভারত এবং চীনে তাদের উৎপাদন যে বন্ধ করছে না, তাও এক প্রকার স্পষ্ট করে দিয়েছে। তারপরেও ট্রাম্পের এই ঘোষণাকে অ্যাপল সংস্থার সিইও টিম কুকের বড় জয় বলে মনে করা হচ্ছে। ট্রাম্প যখন ভারত এবং চীন থেকে আমেরিকায় রপ্তানি করা পণ্যের উপর অতিরিক্ত শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছিলেন, তখন তার প্রভাব নিয়ে সতর্ক করে হুঁশিয়ারি দিয়েছিলেন কুক। বিষয়টি ভালো চোখে দেখেননি ট্রাম্প। সরাসরি জানিয়ে দেন, ভারত বা অন্য দেশে আইফোন তৈরি করলে চলবে না, আমেরিকাতেই তৈরি করতে হবে। এবার আমেরিকায় আরও বিনিয়োগের কথা ঘোষণা করেছে অ্যাপল সংস্থা। নরম হয়েছেন ট্রাম্পও। জানিয়ে দিয়েছেন সে দেশে আরও বিনিয়োগ করলে চিপ আমদানিতে শুল্ক ছাড় মিলবে। প্রসঙ্গত, ট্রাম্প প্রথমবার আমেরিকার প্রেসিডেন্ট থাকার সময়েও শুল্ক ছাড় পেয়েছিলেন কুক। অ্যাপল একা নয়, আমেরিকার বেশ কিছু প্রযুক্তি সংস্থা সে দেশে নতুন করে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ফলে গত কয়েক মাসে আমেরিকায় নতুন করে কোটি কোটি টাকা বিনিয়োগ হয়েছে।
বিশেষজ্ঞদের একাংশ বলছেন, আমেরিকায় আইফোন, আইপ্যাড সহ নিজেদের পণ্য তৈরি করা অ্যাপেলের পক্ষে অর্থনৈতিকভাবে এক প্রকার অসম্ভব। সেখানে তৈরি করলে খরচ অনেক বেশি পড়ে। সেই কারণেই উৎপাদনের বড় অংশ চীন এবং ভারতে করে তারা। তবে আমেরিকায় $10,000 কোটি বিনিয়োগের ঘোষণা তারা করে দিয়েছে। এর আগে ফেব্রুয়ারি মাসে $50,000 কোটি বিনিয়োগের কথা ঘোষণা করেছিলেন কুক, ভারতীয় মুদ্রায় যার মূল্য 41 লক্ষ কোটি টাকা। পাশাপাশি কুক জানিয়েছেন, অ্যাপল ফোন এবং ঘড়িতে যে কাঁচ ব্যবহার করা হয় তা খুব শীঘ্রই তৈরি হবে কেনটাকিতে। তৈরি করবে কর্নিং সংস্থা। এর আগে কেনটাকিতে কিছু কাঁচ তৈরি হয়েছে। এইসব প্রতিশ্রুতির বদলেই কি টিপের উপরে শুল্ক ছাড় আদায় করে নিল অ্যাপল? সেই জল্পনা রয়েই গিয়েছে। অন্যদিকে সূত্র বলছে, বিদেশ থেকে আমেরিকায় রপ্তানি করা চিপের উপরে ট্রাম্প যে শুল্ক বসিয়েছেন তার নেপথ্যে রয়েছে মার্কিন চিপ প্রস্তুতকারী সংস্থাগুলি। তারাই স্থির করেছে প্রেসিডেন্টের কাছে। সূত্রের খবর, বুধবার হোয়াইট হাউসে আমেরিকার চিপ প্রস্তুতকারী সংস্থা এনভিডিয়া সংস্থার প্রধান জেনসেন হুয়াং এর সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্প। সম্প্রতি ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে হুয়াং এর। মে মাসে পশ্চিম এশিয়ায় ট্রাম্পের সফর সঙ্গীও হয়েছিলেন তিনি। সেই জন্য তার প্রশংসা করেছিলেন ট্রাম্প। কুকের অনুপস্থিতি নিয়েও সেই সময় প্রশ্ন তুলেছিলেন তিনি। যদিও বুধবার ট্রাম্প সেই কুকের প্রশংসা করেছেন। তার বিনিয়োগের ঘোষণার পরে আমেরিকার প্রেসিডেন্ট বলেন, আমাদের লক্ষ্য ছিল আমেরিকায় তৈরি করেই আইফোন বিক্রি হবে আমেরিকায়। সেই লক্ষ্যের দিকে আরও এক ধাপ এগোলাম আমরা। বুধবারের পরে আমেরিকায় অ্যাপেলের শেয়ার দরও বৃদ্ধি পেয়েছে। কুক শুধু বিনিয়োগের ঘোষণা করে থামেননি, তিনি এও জানিয়েছেন 12টি প্রদেশের 24টি কারখানায় অ্যাপেলের জন্য 1,900 কোটির চিপ তৈরি করবে আমেরিকার সংস্থা। প্রসঙ্গত, ট্রাম্পের প্রথম জমানাতেও এই ধরনের ঘোষণা করেছিল অ্যাপল। নিন্দুকেরা বলে, এ ধরনের বিনিয়োগের প্রতিশ্রুতি আগেও বহুবার দিয়েছে অ্যাপল সংস্থা, কিন্তু তার সবটা আর পূরণ করেনি। তাই বিনিয়োগের প্রতিশ্রুতি কতটা কার্যকর হবে সেই নিয়ে জল্পনা থেকেই যাচ্ছে। আমেরিকার সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে চেম্বার অব প্রগ্রেসের সিইও অ্যাডাম কোভাসেভিক জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে সম্পর্ক সঠিক পথে চালনা করার বিষয়টি শিখে গিয়েছে সংস্থাগুলি। তার কথায়, কাজটা সবচেয়ে ভালো করেছে অ্যাপল এবং চিপ প্রস্তুতকারী সংস্থা এনভিডিয়া। হাই নিউজ নেটওয়ার্ক। বাণিজ্য নিয়ে ভারতের সঙ্গে আর কোনো আলোচনা হবে না, সাফ জানিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। যতদিন না শুল্ক নিয়ে সমস্যার সমাধান হয় ততদিন আলোচনার পক্ষপাতী নন মার্কিন প্রেসিডেন্ট। অর্থাৎ ভারত আমেরিকা বাণিজ্য চুক্তির ভবিষ্যৎও এখন 20 পাও চলে। বাণিজ্য নিয়ে ভারতের সঙ্গে আর কোনো আলোচনা হবে না, সাফ জানিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার রুশ তেল আমদানির শাস্তি হিসেবে ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপিয়েছিলেন তিনি। পরের দিন তিনি জানিয়ে দিলেন, ভারতের সঙ্গে বাণিজ্য নিয়ে আলোচনা বন্ধ। যতদিন না শুল্ক নিয়ে সমস্যার সমাধান হয় ততদিন আলোচনার পক্ষপাতী নন মার্কিন প্রেসিডেন্ট। অর্থাৎ ভারত আমেরিকা বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ এখন 20 বাও চলে। বুধবার মার্কিন প্রেসিডেন্ট জানান, ভারতের ওপর আরও 25% শুল্ক চাপানো হলো। তার কথায়, রাশিয়া থেকে ভারত এখনও তেল কেনা চালিয়ে যাচ্ছে। তার শাস্তি স্বরূপ বাড়তি কর বসানো হলো ভারতীয় পণ্যের ওপর। অর্থাৎ এবার ভারতীয় পণ্যের ওপর মোট 50% শুল্ক চাপাবে আমেরিকা। এক্সিকিউটিভ অর্ডার সই করে ট্রাম্প জানান, 21 দিন পর থেকে কার্যকর হবে ভারতের নয়া শুল্ক হার। সেখানে স্পষ্ট লেখা হয়, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারত বর্তমানে রুশ তেল আমদানি করছে। তাই আমার মনে হয় ভারতের ওপর আরও বেশি শুল্ক চাপানো দরকার। মার্কিন আধিকারিকদের মতে, ভারতীয় পণ্যের উপর প্রথমেই যে 25% শুল্ক বসেছিল সেটি কার্যকর হচ্ছে 7ই আগস্ট থেকে। পরবর্তী 25% শুল্ক বসবে আরও 21 দিন পর থেকে। তবে যেসব পণ্য ইতিমধ্যেই ভারত থেকে আমেরিকায় রওনা দিয়েছে তার ওপর শুল্ক বসাবে না মার্কিন প্রশাসন। এহেন পরিস্থিতিতে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, ভারতের ওপর 50% শুল্ক চাপানো হয়েছে, এরপরে কি আপনি আশা করেন যে ভারতের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত আলোচনা আরও বাড়বে? ট্রাম্পের জবাব, না, যতদিন না এই সমস্যা মিটছে ততদিন আলোচনা হবে না। এই সমস্যা বলতে ট্রাম্প কি বোঝাতে চাইছেন তা স্পষ্ট নয়। তবে বিশ্লেষকদের অনুমান, রুশ তেল কেনা বন্ধ করুক ভারত, এমনটাই চাইছে মার্কিন প্রেসিডেন্ট। তাই ভারতের শাস্তি বাড়াতেই এবার বাণিজ্য নিয়ে আলোচনাও বন্ধ করতে চাইছেন তিনি। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চেয়ে আলোচনা চালাচ্ছে ভারত, কিন্তু তা এখনও ফলপ্রসূ হয়নি। কিন্তু শত্রু চীন ও পাকিস্তানের সঙ্গে আমেরিকা বাণিজ্য চুক্তি সেরে ফেলেছে। এহেন পরিস্থিতিতে ট্রাম্প যদি বাণিজ্য সংক্রান্ত আলোচনা বন্ধ করে দেন, তাহলে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি অদূর ভবিষ্যতেও না হওয়ার সম্ভাবনা প্রবল। হাই নিউজ নেটওয়ার্ক।
ভারত ও ব্রাজিলের ওপরে 50% শুল্ক চাপিয়েছে আমেরিকা। এই প্রেক্ষিতে কি করণীয়, এই বিষয়ে প্রায় 1 ঘন্টা ধরে ফোনালাপ চলল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার মধ্যে। আলোচনায় দুই দেশ পারস্পরিক সহযোগিতার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে। ভারতের ওপরে আমেরিকা শুল্ক চাপিয়েছিল 25%। রাশিয়া থেকে তেল আমদানির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জরিমানা স্বরূপ আরও 25% কর আরোপ করেন। ব্রাজিলের ওপরেও আমেরিকা কর চাপিয়েছে 50%। এই প্রেক্ষিতে কি করণীয়, সেই বিষয়ে প্রায় 1 ঘন্টা ধরে ফোনালাপ চলল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভারের মধ্যে। আলোচনায় দুই দেশ পারস্পরিক সহযোগিতার সিদ্ধান্ত নিয়েছে। সমাজ মাধ্যমে মোদী জানিয়েছে, এর আগে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে তার ব্রিক্স সম্মেলনে দেখা হয়েছিল। তারপরে পারস্পরিক সহযোগিতা নিয়ে ফোনালাপে ভালো আলোচনা হয়েছে। তিনি জানিয়েছেন, জ্বালানি বাণিজ্য থেকে শুরু করে স্বাস্থ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত ও ব্রাজিল দুই দেশ কৌশলগতভাবে পরস্পরকে সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। মোদির দাবি, এর ফলে দক্ষিণের দেশগুলিও উপকৃত হবে। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, মোদির কাছে প্রথম ফোন এসেছিল ব্রাজিলের তরফে। জানা গিয়েছে, কৃষিক্ষেত্রেও দুই দেশ পরস্পরকে সহযোগিতা করবে। এছাড়াও বৈঠকে উঠে আসে বিশ্বের বিভিন্ন বিষয়ও। সমাজ মাধ্যমে ব্রাজিলের প্রেসিডেন্ট জানিয়েছে, একতরফা শুল্ক আরোপের পরে আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। তার দাবি, ভারত ও ব্রাজিল দুটি ক্ষতিগ্রস্ত দেশ পরিস্থিতি মোকাবিলা করার জন্য বৃহত্তম সংহতি অন্বেষণে জোর দিচ্ছে। ব্রাজিলের প্রেসিডেন্টের দাবি, আগামী বছরের শুরুর দিকেই তিনি সেই দেশের ভাইস প্রেসিডেন্টকে নিয়ে ভারতে আসবেন। লক্ষ্য হবে মূলত বাণিজ্য। উপস্থিত থাকবেন সেই দেশের মন্ত্রী ও ব্যবসায়ীরাও। আলোচনা হতে পারে খনিজ, জ্বালানি, স্বাস্থ্য ও ডিজিটাল সংক্রান্ত বিষয় নিয়ে। লুলার আরও দাবি, 2030 সালের মধ্যে দুই দেশের মধ্যে অর্থনৈতিক $20 বিলিয়ন বেশি বৃদ্ধি সম্পর্কিত বিষয় নিয়েও আলোচনা হয়েছে। উল্লেখ্য, ব্রাজিলের ওপরে আমেরিকার শুল্ক আরোপের ঘোষণা করার পরে ট্রাম্পের সঙ্গে আলোচনার পথে হাঁটবেন না বলে আগেই জানিয়েছিলেন লুলা। তিনি জানিয়েছিলেন, ভারতের সঙ্গে আলোচনা করবেন। সেই মতোই ব্রাজিল থেকে ফোন এলো ভারতে। আলোচনা হলো পরবর্তী পদক্ষেপ নিয়ে। অন্যদিকে ভারতের ওপরে আমেরিকার অতিরিক্ত শুল্ক আরোপে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছিল, অতিরিক্ত এই কর আরোপ অযৌক্তিক। হাই নিউজ নেটওয়ার্ক। ভারত থেকে অর্ডার নেওয়া বন্ধ করতে চলেছে অ্যামাজন। একই পথে হাঁটতে পারে ওয়ালমার্ট, টার্গেট, গ্যাপের মতো সংস্থাগুলিও। সূত্র মারফত জানা গিয়েছে, ভারতীয় পণ্যের ওপর 50% মার্কিন শুল্ক চাপানোর পর থেকেই এই সিদ্ধান্ত নিচ্ছে ই কমার্স সংস্থাগুলি। মূলত বাণিজ্যের কোপে পড়ছে ভারত। ভারত থেকে অর্ডার নেওয়া বন্ধ করতে চলেছে অ্যামাজন। একই পথে হাঁটতে পারে ওয়ালমার্ট, টার্গেট, গ্যাপের মতো সংস্থাগুলিও। সূত্র মারফত জানা গিয়েছে, ভারতীয় পণ্যের ওপর 50% মার্কিন শুল্ক চাপানোর পর থেকেই এই সিদ্ধান্ত নিচ্ছে ই কমার্স সংস্থাগুলি। মূলত কোপ পড়ছে ভারত থেকে রপ্তানি করা বস্ত্রের উপরেই। বুধবার মার্কিন প্রেসিডেন্ট জানান, ভারতের উপর আরও 25% শুল্ক চাপানো হলো। তার কথায়, রাশিয়া থেকে ভারত এখনও তেল কেনা চালিয়ে যাচ্ছে। তার শাস্তিস্বরূপ বাড়তি কর বসানো হলো ভারতীয় পণ্যের ওপর। অর্থাৎ এবার ভারতীয় পণ্যের উপর মোট 50% শুল্ক চাপাবে আমেরিকা। এক্সিকিউটিভ অর্ডার সই করে ট্রাম্প জানান, 21 দিন পর থেকে কার্যকর হবে ভারতের নয়া শুল্ক হার। সেখানে স্পষ্ট লেখা হয়, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারত বর্তমানে রুশ তেল আমদানি করছে। তাই আমার মনে হয় ভারতের উপর আরও বেশি শুল্ক চাপানো দরকার। ট্রাম্প 50% শুল্ক চাপানোর ফলে সবচেয়ে বেশি ধাক্কা খেতে চলেছে বস্ত্র রপ্তানি। আমেরিকার বাজারে বস্ত্রের অন্যতম প্রধান যোগানদাতা ভারত। বিভিন্ন প্রকার বস্ত্রের উপর যথাক্রমে 63.9% এবং 60.3% কর বসবে। তারপর থেকেই অনির্দিষ্টকালের জন্য ভারত থেকে বস্ত্র আমদানি বন্ধ করেছে ই কমার্স সংস্থাগুলি। কারণ হিসেবে বলা হচ্ছে, ভারত থেকে আমদানি করা পণ্যে যে বিপুল শুল্ক চাপবে, তার জেরে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের দাম 30 থেকে 35% বৃদ্ধি পাবে। আমেরিকায় রপ্তানির ক্ষেত্রে 50% পর্যন্ত কাটছাট করা হতে পারে বলেও অনুমান। প্রসঙ্গত, বিপুল অঙ্কের শুল্ক দিয়ে আমেরিকায় পণ্য রপ্তানি করতে আগ্রহী নন ব্যবসায়ীদের অনেকেই। তাছাড়া আমেরিকায় রপ্তানি হয়ে যাওয়ার পরেও চড়া শুল্কের কারণে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের দাম বাড়বে। মার্কিন ক্রেতাদের মধ্যে গ্রহণযোগ্যতা হারাবে ভারতীয় পণ্য। আমেরিকায় রপ্তানি কমে যাওয়ার প্রভাব পড়বে ভারতীয় অর্থনীতিতেও। তবে ভারত থেকে অর্ডার বন্ধ করা নিয়ে সরকারিভাবে কোনো পক্ষই মুখ খোলেনি।
হাই নিউজ নেটওয়ার্ক। অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের চিঠি পেয়ে জাতীয় সংসদে ভোটের প্রস্তুতি শুরু করে দিল বাংলাদেশের নির্বাচন কমিশন। অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের চিঠি পেয়ে জাতীয় সংসদের ভোটের প্রস্তুতি শুরু করে দিল বাংলাদেশের নির্বাচন কমিশন। বাংলাদেশ কমিশনের আধিকারিকদের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানালেন, আগামী ডিসেম্বর মাসে ভোটের দিন ঘোষণা করা হতে পারে। আবুল জানান, আগামী 31শে অক্টোবর পর্যন্ত যারা ভোটার হিসেবে নাম নথিভুক্ত করবেন তারা আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন। সেই সঙ্গে তিনি বলেন, প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করবে নির্বাচন কমিশন। এই ক্ষেত্রে দলীয় এবং নির্দল প্রার্থীদের জন্য বরাদ্দ করা প্রতীক সহ ব্যালট পেপার প্রবাসী ভোটারদের কাছে পাঠানো হবে বলেও জানান তিনি। জাতির উদ্দেশ্যে ভাষণে ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন, রমজান মাস শুরুর আগেই আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদের নির্বাচনের আয়োজন করা হবে। এরপরে বুধবার ভোটের আয়োজনের জন্য সব প্রস্তুতি শেষ করতে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার নির্বাচন কমিশনার আবুল জানান, ফেব্রুয়ারি মাসে ভোট করাতে হলে নির্বাচন বিধি মেনে 2 মাস আগে দিন ঘোষণা করতে হবে। প্রসঙ্গত, ইউনূসের দফতরের মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া অন্তর্বর্তী সরকারের তরফে কমিশনকে চিঠি লিখেছিলেন। উল্লেখিত সময়সীমার মধ্যে প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মুখর জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার অনুরোধ জানানো হয়েছিল ওই চিঠিতে। নির্বাচনের আয়োজনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের তরফে সমস্ত রকম সহযোগিতা করা হবে বলেও কমিশনকে জানিয়েছিল ইউনূসের দফতর। বস্তুত ওই চিঠির মাধ্যমে জাতীয় সংসদের নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল। তারপরেও বৃহস্পতিবার দীর্ঘ বৈঠক করে ভোটের প্রস্তুতি পর্ব শুরু করে দিল কমিশন। হাই নিউজ নেটওয়ার্ক। ভারত মার্কিন শুল্ক সংঘাতের মাঝে বন্ধু রাষ্ট্র রাশিয়া গিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বৃহস্পতিবার ক্রেমলিনে তার সঙ্গে সাক্ষাৎ হল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। তাদের দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব নিয়ে কথা হয়েছে বলে জানা গিয়েছে রুশ সংবাদ মাধ্যম সূত্রে। ভারত মার্কিন শুল্ক সংঘাতের মাঝেই বন্ধু রাষ্ট্র রাশিয়ায় গিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বৃহস্পতিবার ক্রেমলিনে তার সঙ্গে সাক্ষাৎ হল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। তাদের দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব নিয়ে কথা হয়েছে বলে জানা গিয়েছে রুশ সংবাদ মাধ্যম সূত্রে। মঙ্গলবার রাতে মস্কোয় পৌঁছান অজিত ডোভাল। এই সফরের মূল উদ্দেশ্য ছিল ভারত ও রাশিয়ার দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করা। ভারত রুশ বাণিজ্য নিয়ে সাম্প্রতিক মার্কিন গোসা এই সফরকে আরও তাৎপর্যপূর্ণ করেছে। বুধবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর 50% শুল্ক চাপানোর ঘোষণা করেছেন রাশিয়া থেকে তেল কেনার অপরাধের শাস্তি হিসেবে। এই পরিস্থিতিতে ডোভাল পুতিন বৈঠকের দিকে নজর রয়েছে কূটনৈতিক মহলে। তবে বৈঠকে কি কি বিষয় আলোচনা হয়েছে তা নিয়ে বিশদে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। প্রসঙ্গত, ডোভালের এই সফর প্রসঙ্গে সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, রাশিয়ার সঙ্গে তেল আমদানি নিয়ে বড় চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে ভারতের তেল আমদানির ক্ষেত্রে আরও বেশি পরিমাণ ছাড় দিতে পারে মস্কো। আমেরিকা ভারতের ওপর শুল্ক ঘোষণার পর রাশিয়া ট্রাম্পকে বিশ্বে কোণঠাসা করার চেষ্টা চালাচ্ছে। রাশিয়ার তরফে স্পষ্ট জানানো হয়েছে, কোনো দেশের হস্তক্ষেপে ভারত রুশ সম্পর্ক দুর্বল হবে না। এদিকে আমেরিকার 50% শুল্ক চাপানোর সিদ্ধান্তের প্রতিবাদ করে দীর্ঘ বিবৃতি প্রকাশ করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক। সেখানে বলা হয়, গত কয়েকদিন ধরে রাশিয়া থেকে ভারতের তেল আমদানির বিষয়টিকে টার্গেট করেছে আমেরিকা। এই বিষয়ে আমরা নিজেদের অবস্থান আগেই স্পষ্ট করে দিয়েছি। বাজারের পরিস্থিতি এবং দেশের 140 কোটি মানুষের শক্তি সম্পদের চাহিদার দিকে নজর রেখে আমদানি করা হয়। অন্য বহু দেশ নিজেদের জাতীয় স্বার্থের কথা ভেবে একই কাজ করে থাকে, কিন্তু আমেরিকা কেবল ভারতের ওপরেই অতিরিক্ত শুল্ক চাপাচ্ছে। এটা যথেষ্টই দুর্ভাগ্যজনক। হাই নিউজ নেটওয়ার্ক। 1 ইঞ্চি জমি ছাড়লে 1 মাইল নিয়ে নেবে। ভারত ব্রাজিলের মতো ব্রিক্সের সদস্য দেশগুলির ওপর ট্রাম্পের 50% শুল্ক আরোপের ঘটনা নিয়ে এমনই মন্তব্য করলেন চীনার রাষ্ট্রদূত জু ফেইহং। 1 ইঞ্চি জমি ছাড়লে 1 মাইল নিয়ে নেবে।
ভারত, ব্রাজিলের মতো ব্রিক্সের সদস্য দেশগুলির ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 50% শুল্ক আরোপের ঘটনা নিয়ে এমনই মন্তব্য করলেন চীনা রাষ্ট্রদূত জু ফেইহং। সরাসরি নাম না করলেও চীনা রাষ্ট্রদূতের নিশানায় রয়েছেন ট্রাম্প, তা নিয়ে সংশয় নেই অনেকেরই। শুধু তাই নয়, মার্কিন প্রেসিডেন্টকে নাম না করে গুন্ডা বলে আক্রমণ করেছেন তিনি। ভারতের উপরে আমেরিকা প্রথমে শুল্ক চাপিয়েছিল 25%। রাশিয়া থেকে তেল আমদানির জন্য মার্কিন প্রেসিডেন্ট জরিমানা স্বরূপ আরও 25% কর আরোপ করেন। ব্রাজিলের উপরেও আমেরিকা কর চাপিয়েছে 50%। তারপরেই চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই সমালোচনা করেন মার্কিন নীতিকে। তার মতে শুল্ককে হাতিয়ার করে আমেরিকা অন্য দেশগুলিকে দমন করতে চাইছে। ট্রাম্পের এই শুল্ক নীতি বিশ্ব বাণিজ্য নীতির জন্য সরাসরি হুমকি। চীনা বিদেশমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয় ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভার উপদেষ্টা সেলসো আমোরিমের সঙ্গে। তারপরেই ট্রাম্পের শুল্ক চাপানো নিয়ে নিন্দা করেছেন ওয়াং। তিনি এও জানান, ট্রাম্পের স্বেচ্ছাচারী শুল্ক হুমকির মোকাবিলায় ব্রাজিলকে দৃঢ়ভাবে সমর্থন করবে চীন। 50% শুল্ক আরোপের পরই ব্রাজিল প্রেসিডেন্ট স্পষ্ট জানান, ট্রাম্পের সঙ্গে তিনি কোনো রকম আলোচনা করবেন না, বরং ভারত, চীনের মতো বন্ধু দেশগুলির সঙ্গে কথা বলবেন। বৃহস্পতিবার রাতেই ব্রাজিলের প্রেসিডেন্টের থেকে ফোন পান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলোচনা হয় পরবর্তী পদক্ষেপ নিয়ে। উল্লেখ্য, এই আবহে চলতি মাসের শেষে আন্তর্জাতিক জোট সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের রাষ্ট্রনেতাদের বৈঠকে যোগ দিতে চীন যাচ্ছেন মোদী। 2019 সালের পর চীন সফর করবেন তিনি। ট্রাম্পের শুল্ক যুদ্ধের মধ্যে মোদীর এই সফর খুবই তাৎপর্যপূর্ণ বলে মত অনেকের। কিভাবে মার্কিন নীতির বিরুদ্ধে মোকাবিলা করা সম্ভব তা নিয়ে আলোচনা হতে পারে বলেও মনে করছে ওয়াকিবহাল মহল। সাম্প্রতিক সময়ে ট্রাম্পের শুল্ক হুমকির আবহে ভারতের সঙ্গে বন্ধুত্ব আরও নিবিড় করার চেষ্টা করছে বেজিং। ভারত এবং চীনের শক্তির কথা বলতে গিয়ে হাতি এবং ড্রাগনের উপমা ব্যবহার করেছে তারা। চীনের বক্তব্য, ড্রাগন এবং হাতির মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। ড্রাগন আর হাতিকে একসঙ্গে নাচিয়ে দিতে হবে, একে অপরের বিরুদ্ধে কথা না বলে পরস্পরকে সাহায্য করতে হবে, তাতেই দুই দেশের ফায়দা। যদি এশিয়ার বৃহত্তম দুই অর্থনীতি একজোট হয়, সমগ্র বিশ্বের পক্ষেই তা লাভজনক। হাই নিউজ নেটওয়ার্ক। বারংবার ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতিতে তার কৃতিত্ব দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার পশ্চিম এশিয়ার দুই দেশ আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে সংঘর্ষ বিরতির কৃতিত্ব দাবি করলেন তিনি। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী ও আজারবাইজানের প্রেসিডেন্ট হোয়াইট হাউসে পৌঁছে ট্রাম্পের মধ্যস্থতায় ঐতিহাসিক শান্তি চুক্তিতে স্বাক্ষর করবেন এই দুই রাষ্ট্রনেতা, এমনটাই জানা যাচ্ছে। বহুবার ভারত পাকিস্তান সংঘাত থামানোর কৃতিত্ব দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। এবার পশ্চিম এশিয়ার দুই দেশ আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে সংঘর্ষ বিরতির কৃতিত্ব দাবি করলেন তিনি। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনয়ান ও আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ হোয়াইট হাউসে পৌঁছে ট্রাম্পের মধ্যস্থতায় ঐতিহাসিক শান্তি চুক্তিতে স্বাক্ষর করবেন এই দুই রাষ্ট্রনেতা, এমনটাই দাবি করলেন ট্রাম্প। সমাজ মাধ্যমে ট্রাম্প লেখেন, আর্মেনিয়া এবং আজারবাইজান বহু বছর ধরে যুদ্ধ করছে, এর ফলে বহু মানুষের মৃত্যু হয়েছে। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সংযোজন, যুদ্ধ থামানোর জন্য বহু নেতা চেষ্টা করেছেন, কিন্তু তারা এখনো পর্যন্ত কোনো সাফল্য পাননি। তারপর আমার প্রশাসন দুপক্ষের সঙ্গে যোগাযোগ করে দুই দেশের রাষ্ট্রপ্রধানকে ধন্যবাদ। তারা সাহসিকতার সঙ্গে সঠিক কাজ করছেন। প্রসঙ্গত, আর্মেনিয়া এবং আজারবাইজান দুই দেশই সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। স্বাধীনতার পরে 1991 সালে বিতর্কিত নাগোর্নো কারাবাখ অঞ্চলে দখল নিয়ে সীমান্ত সংঘর্ষ শুরু হয় দুই দেশের মধ্যে। এরপরে 2020 সালে দুই দেশের যুদ্ধে প্রায় 6,500 মানুষ নিহত হয়েছিলেন। খ্রিস্টান প্রধান নাগোর্নো কারাবাখে গণহত্যা চালানোর অভিযোগ উঠেছিল আজারবাইজানের বিরুদ্ধে। সেই সময় মস্কোর মধ্যস্থতায় সংঘর্ষ বিরতি হয়েছিল, কিন্তু এবার ইউক্রেন সমস্যায় ব্যতিব্যস্ত ভ্লাদিমির পুতিনের পক্ষে সেই ভূমিকা নেওয়া সম্ভব হয়নি। 2023 সালে সেপ্টেম্বরে নতুন করে সংঘর্ষ শুরুর পরে পাকিস্তান এবং চীনের মদতে নাগোর্নো কারাবাখের অধিকাংশ এলাকায় দখল করে নিয়েছে আজারবাইজান। বস্তুত 4,400 বর্গ কিলোমিটারের নাগোর্নো কারাবাখ সোভিয়েত জমানায় আজারবাইজানের অন্তর্ভুক্ত ছিল। এই অঞ্চলের প্রায় 1.5 লক্ষ বাসিন্দার অধিকাংশই আর্মেনীয় খ্রিস্টান। তারা মুসলিম রাষ্ট্র আজারবাইজানের অধীনে থাকতে নারাজ। 2023 সালের সেপ্টেম্বর থেকে আজারবাইজান সেনার ধারাবাহিক হামলায় ওই এলাকার লক্ষাধিক খ্রিস্টান নাগরিক আর্মেনিয়ায় পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
বহু খ্রিস্টান গ্রামবাসীকে খুনও করেছে পাকিস্তান তুরস্কের মদতপুষ্ট আজারবাইজান ফৌজ। 1994 সালের লড়াইয়ের পর থেকে নাগর্নো কারাবাখের বিস্তীর্ণ অঞ্চল আর্মেনিয়ার মদতপুষ্ট খ্রিস্টান মিলিশিয়া গোষ্ঠী আর্টসাক ডিফেন্স আর্মির দখলে ছিল, কিন্তু গত 2 বছর ধরে আজারবাইজান ফৌজের ধারাবাহিক হামলায় রণভঙ্গ দিয়েছে তারা। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে।